আজ আপনারা শুনবেন বিভা ক্যাফে নিবেদিত বিনোদ ঘোষাল রচিত একটি রোমাঞ্চকর গল্প, এই বই কিনবেন না। গল্প পাঠ ও হকারের চরিত্রে আমি কৌশিক, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুড়ী ও কুন্তল। শুরু হচ্ছে আজকের গল্প, এই বই কিনবেন না। দাদা, ট্রেনে বাসে চলার পথে কত রকমের হকারের সঙ্গে আপনাদের দেখা হয়। আপনারা অনেক কিছু শোনেন, কেনেন। আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি এমন এক জিনিস যাতে আপনার জীবন বদলে যেতে পারে। কোনো বাকতাল্লা করছি না স্যার, একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন একদিনের মধ্যে। হ্যাঁ দাদারা, একদিনের মধ্যে। বিকেলের ট্রেনের প্রায় ফাঁকা কম্পার্টমেন্টে একটানা একঘেয়ে সুরে এই কথাগুলো বলে চলেছিল যে লোকটা, তার দিকে একবার ভুরু কুঁচকে তাকালেন ব্রোজেন বাবু। উনি নিশ্চিত এই লোকটাও আর পাঁচটা রেল হকারের মতো কোনো সস্তার জিনিস বিক্রি করার জন্য এই স্ট্র্যাটেজি নিয়েছে। কত রকমের ফন্দি ফিকির যে এরা নিত্য নতুন বার করে, মাঝে মাঝে শুনতে বেশ মজাও লাগে, যাত্রীরা বেশ আমোদ পায়। কিন্তু ব্রোজেন বাবু একটুও মজার মুডে নেই, মেজাজ বেজায় খিঁচড়ে। এর লম্বা চওড়া একটা কারণ রয়েছে। ট্রেন সবে ছেড়েছে, ব্রোজেন বাবুর স্টেশন পৌঁছতে এখন ঢের দেরি, সুতরাং কারণটা ধীরে সুস্থে বলা যাক। ব্রোজেনশীল একজন বাজে লোক, এক কথায় মহা বজ্জাত। লোকের খারাপ ছাড়া জীবনে ভালো কিছুই করেননি। এই অভ্যেস তার বাল্যকাল থেকেই। স্কুল জীবনে তার শয়তানির জন্য শুধু স্টুডেন্টসরা নয়, স্যারেরাও তটস্থ থাকতেন। কখন কিভাবে কার অনিষ্ট করে বসবে তা কেউ আগে থেকে আন্দাজ করতে পারত না। একবার ওর স্কুলের এক বন্ধু বাড়ি থেকে আনা টিফিনের ভাগ দেয়নি বলে পুরো 1 মাস পর ব্রোজেন ছেলেটির টিফিনে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন। তাই খেয়ে সেই ছেলের প্রাণ একেবারে যায়। এমন আরো কীর্তি রয়েছে ব্রোজেনশীলের জীবনে। অপরের ক্ষতি করে, খারাপ করে ব্রোজেনশীল এক অপূর্ব আনন্দ পান। এমনকি উনি নিজে ক্ষতি না করলেও যদি তার অচেনা কারো খারাপ কিছু হয়, তাতেও তিনি অনাবিল আনন্দ পেয়ে থাকেন। ব্রোজেন বিয়েও করেছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই ব্রোজেনের অসামান্য স্বভাবের পরিচয় পেয়ে বউ পালিয়ে বেঁচেছে। তারপর আর বিয়ের ঝামেলায় যাননি ব্রোজেন। একা একাই দিব্যি কাটানো যায়। চেনা পরিচিতদের আরো কিভাবে ক্ষতি করা যায় তাই নিয়ে আরো গভীর ভাবনা চিন্তা করা যায়। 52 বছর বয়সী ব্রোজেন বাবুর বাড়ি মানকুণ্ডুতে। ছোট একতলা বাড়ি। পাড়ার প্রতিবেশীদের সঙ্গে ওর কোনো কালেই সদ্ভাব নেই। কারো সঙ্গেই খুব দরকার না পড়লে কথা বলেন না। পড়শিরাও খুব সন্তর্পণে ব্রোজেনবাবুকে এড়িয়ে চলে। ডেঞ্জারাস কুবুদ্ধি, কখন কিভাবে ক্ষতি করে দেয়, তাই দূরে দূরে থাকাই ভালো। কিন্তু এই ব্রোজেনবাবুর মুড অফ। না, কারো ক্ষতি করতে পারছেন না বা সুযোগ হয়ে উঠছে না সেই সব কারণ নয়। কারণ হলো ব্রোজেনবাবুর দোকান। কলেজ স্ট্রিটে ব্রোজেনবাবুর একটি বইয়ের দোকান রয়েছে। ছোট হলেও চালু দোকান এবং দীর্ঘদিনের পুরনো, ভালোই চলে। দোতলা বাড়ির একতলায় দোকানটি, ভাড়ায় নেওয়া। মালিক থাকেন অন্যত্র। দোতলায় বেশ কয়েকটি গোডাউন রয়েছে অন্যান্য প্রকাশনীর। বহু পুরনো বাড়ি, এদিক ওদিক খসে পড়ছে, কিন্তু তার মধ্যেই কাজ চলছিল এতদিন। কিন্তু হঠাৎই একদিন পুরসভার নজরে পড়ল বাড়িটি বিপজ্জনকভাবে ঝুলছে, যে কোনোদিন টুইন টাওয়ারের মতো ধসে পড়তে পারে এবং লোকের বিপদ ঘটতে পারে। ব্যাস, তারা দিলেন নোটিশ টাঙিয়ে, বাড়ি ইমিডিয়েট খালি করে দিতে হবে। মাথায় হাত পড়ল ব্রোজেনের। এই দোকান ঘরটা নিয়েও একটা ইতিহাস রয়েছে। এই দোকানটা কোনো কালেই ব্রোজেনের ছিল না, ছিল মানস সরকার নামের এক নেহাত ভালো মানুষের। ব্রোজেনের যখন 20-22 বছর বয়স, তখন পেটের জ্বালায় গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন কাজের খোঁজে।
ঘুরতে ঘুরতে শেষ ঠাঁই দিয়েছিলেন মানসবাবু। চতুর ব্রজেন নিজের বুদ্ধির বলে খুব দ্রুত জয় করে নিয়েছিলেন মানসবাবুর বিশ্বাস আর মন। প্রায় সব দায়িত্বই উনি দিয়ে বসেছিলেন এই ব্রজেনকে। বেশ কিছু বছর পর ব্রজেন পুরো দোকানটা নিজের নামে হাতিয়ে মানসবাবুকে ভাগিয়ে দিয়েছিলেন। সেদিন মানসবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন ব্রজেনের দিকে। তারপর শুধু একটা কথাই বলেছিলেন, এমন করলি কেন তুই? আমার তো ছেলে পুলে কেউ নেই, তোকেই সব দিয়ে দেব ভেবেছিলাম, এইভাবে কেড়ে নিলি। ভেবে দেখিস, এইভাবে বেঁচে তুই শুধু অন্যের শত্রু হবি না একদিন। কথা শেষ না করেই বিশ্বাস ভেঙে যাওয়া লোকটা মাথা নিচু করে চলে গিয়েছিলেন সেদিন। ব্রজেন মানসবাবুর চোখ দুটোর দিকে তাকাতে পারেনি। তারপর এসব আর ব্রজেন মনে রাখেনি। নিজেই দোকানের ভাড়াটে হয়ে ব্যবসা চালাতে শুরু করেছিলেন। তারপর বেশ কিছু বছর পেরিয়ে গিয়েছে, দিব্যি কারবার চলছিল। হঠাৎই এই বিপত্তি, সরকারি ব্যাপার। এই ক্ষেত্রে ব্রজেনের আর কিছুই করার নেই। নইলে কলেজ স্ট্রিটের এমন একটা জায়গায় এতটা জায়গা নিয়ে দোকান জাস্ট ভাবাই যায় না। বাড়ির মালিক ঠিক করেছেন পুরো বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবেন, ফ্ল্যাট হবে। হয়তো নিচে একটা জায়গা পাবেন ব্রজেন, কিন্তু সেটা কতদিন পর আর সেই নতুন দোকানের বর্ধিত ভাড়া কত হবে তাও জানা নেই। এখন তো নামমাত্র ভাড়া। আর সব থেকে বড় সমস্যা হলো, যতদিন না নতুন বাড়ি তৈরি হয় ততদিন তিনি ব্যবসা চালাবেন কোথা থেকে? এদিকে কলেজ স্ট্রিট প্রকাশক মহলে ব্রজেন বাবুর মোটেও সুনাম নেই, বরং সকলেই তাকে এড়িয়ে চলেন। তার এই দুর্দিনে কেউ এগিয়ে আসেননি তাকে সাহায্য করার জন্য। এত বই রাখবেন কোথায়? মাথায় হাত পড়েছিল ব্রজেন বাবুর। তখন শিবশঙ্কর রাহা তাকে সাহায্য করলেন। অশীতিপর, নেহাতি ভালো মানুষ, সকলেই ভালোবাসেন। বহু পুরনো বইয়ের দোকানদার, একসময় খুব ভালো ব্যবসা করত, কিন্তু এখন সময়ের সঙ্গে পাল্লা না দিতে পেরে দোকান তেমন চলে না। কোথাও জায়গা না পেয়ে শেষে শিবশঙ্কর বাবুর পায়ে গিয়ে পড়লেন ব্রজেন বাবু। আমাকে বাঁচান দাদা, দয়া করে কিছুদিন আমাকে এই বইগুলোর আশ্রয় দিন, নইলে আমি মরে যাব একেবারে। কিছু বছর আগে এই শিবশঙ্কর বাবুকে একটা ব্যবসাগত ব্যাপারে খুব অন্যায়ভাবে নাজেহাল করেছিলেন ব্রজেন। সেবার অন্যান্য প্রকাশকদের হস্তক্ষেপে শিববাবু পার পেয়ে গিয়েছিলেন, কিন্তু এবার শেষ পর্যন্ত ওই শিববাবুর কাছেই হাত পাততে হলো। ব্রজেন ভেবেছিলেন শিববাবু ফিরিয়ে দেবেন অপমান করে, কিন্তু নেহাত ভালো মানুষ শিবশঙ্কর পুরনো অশান্তি ভুলে গিয়ে ব্রজেনকে নিজের দোকানের কিছুটা জায়গা ছেড়ে দিলেন। ব্রজেনের ব্যবসা বন্ধ হল না। দিন যায় আর ব্রজেনের লোভ বাড়তেই থাকে। দোকানটা বেড়ে এটা হাতাতে পারলে আজ বিকেল 5টায় হাওড়া ব্যান্ডের লোকালে উঠে একজন লোকের সঙ্গে তুমুল ঝগড়া করে তাকে জানলার ধার থেকে তুলে নিজে ওই সিটটা দখল করে বসেছিলেন ব্রজেনবাবু। তারপর ট্রেন ছাড়ার পরই এই ফেরিওয়ালার উৎপাত। তবে স্যার ভাববেন না এই জিনিস আপনি টাকা দিলেই পেয়ে যাবেন। শুধু টাকা দিয়ে এই জিনিস আপনার কপালে নেই। আপনার কপালে যদি লেখা থাকে তবেই পাবেন, নইলে লাখ টাকা দিয়েও পাবেন না। রোজ মাত্র একজনই সেই সৌভাগ্যবান হয়ে থাকেন যাকে আমি এই জিনিসটি দিয়ে থাকি। হ্যাঁ দাদারা, আমি এই জিনিসটি তাকেই দিয়ে থাকি যে সৌভাগ্যবান হয়ে থাকেন। লোকটার দিকে বিরক্তি নিয়ে তাকালেন ব্রজেনবাবু। রোগা খেঁকুড়ে চেহারা, গালে কাঁচা পাকা দাড়ি, চোখ দুটো কোলে বসা, মাথার চুল যত্নহীন রুক্ষ, পরনে একটা ময়লা পাঞ্জাবি আর পায়জামা, কাঁধে ঝোলা, পাঞ্জাবির বুকের বোতাম খোলা,
সেখান থেকে কণ্ঠা আর পাঁচড়ের হাড় উঁকি দিচ্ছে। ব্রজেন খেয়াল করলেন হকারটার অনেকগুলো দাঁত নেই। কম্পার্টমেন্টে যে কয়জন প্যাসেঞ্জার বসে রয়েছেন তাদের অধিকাংশই ঘাড় ঘুরিয়ে মোবাইল দেখতে ব্যস্ত অথবা অন্যমনস্ক। হকারের কথায় তাদের কোনো আগ্রহ নেই। এই যে দাদা দেখুন, এইবার আমি জিনিসটা বার করছি। আজ কার কপালে এই জিনিস রয়েছে তা কেউ জানে না, আমিও নয়। এই যে বলে লোকটা ঝোলা থেকে যেটা বের করলো তা দেখে মনে মনে হাসলেন ব্রজেন। যা ভেবেছিলেন ঠিক তাই, স্রেফ হাবিজাবি জিনিস। একটা চটি বই, রান্না, গোপাল ভাঁড়, কিশোর কুমারের গানের যেমন বইগুলো পথে বিক্রি হয় তেমনই। শুধু এই বইটার কোনো মলাট নেই। সাদা পৃষ্ঠায় যেটা লেখা রয়েছে, এই বই বিক্রির জন্য নয়। আগে হ্যাঁ দাদা ভাই, আপনারা ঠিকই দেখেছেন। এই বই বিক্রির জন্য নয়, বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি। এই বই সকলের জন্য নয়। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কেন টেনে উঠে গলা ফাটাচ্ছি? কারণ এই বইটি যার জন্যে তাকে খুঁজে পাওয়ার জন্যে সারাদিনে আমি মাত্র একটি বই দিয়ে থাকি, এবং যে সৌভাগ্যবান এই বইটির মালিক হন তার জীবন পুরো বদলে যায়, গ্যারেন্টি রয়েছে। তবে রোজই যে পাই তা নয়, কিন্তু আমাকে খুঁজতে হয়। দয়া করে কেউ হাত বাড়িয়ে বইটি দেখতে চাইবেন না, কারণ আপনি যদি সেই ব্যক্তি না হন তাহলে এই বইয়ের পাতা উল্টালে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন। আর জোর করে কাউকে এই বই বিক্রি করতে চেষ্টা করলে আমিও মরব। তাই দয়া করে কেউ হাত তুলবেন না, হাত বাড়াবেন না। এই বই যার, আমি নিজেই তার কাছে পৌঁছে যাব। ব্রজেনের বেশ মজা লাগলো। দিব্যি মার্কেটিং স্ট্র্যাটেজি। ট্রেন বাসের হকারদের মধ্যেও অনেক ইনোভেটিভ পাওয়ার দেখা যায়, যেমন এই লোকটা। বেশ স্পেশাল স্টাইল। সকাল থেকে এই ডায়লগ দিয়ে হয়তো অন্তত গোটা 20-40 বই ইতিমধ্যে বেচে দিয়েছে। লোকটা আচমকাই ব্রজেন বাবুর কাছে চলে এলো। তারপর একগাল হেসে বলল, পেয়ে গিয়েছি স্যার, নিন ধরুন। কি? এই যে স্যার, আজ এই বই আপনার জন্য নিয়ে যান। আমার দরকার নেই। দরকার নেই বললে তো হবে না দাদা, আজকের বইটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনাকে নিতেই হবে। মামদোবাজি পেয়েছো নাকি? হ্যাঁ, নিতেই হবে মানে? আগে স্যার, মাথা গরম করবেন না। বলে লোকটা ব্রজেন বাবুর গা ঘেঁষে বসে পড়ল। তারপর ফিসফিস করে বলল, এই বই চেসে বই নয় স্যার, প্রতিদিন একটি করেই তৈরি করা হয়, আর একজনের ভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্যই তৈরি করা হয়। এই বইয়ের বিশেষ ক্ষমতা রয়েছে স্যার। তাই নাকি? তা কি ক্ষমতা রয়েছে শুনি? এই বইয়ের প্রথম পৃষ্ঠায় শুধু আপনাকে লিখতে হবে, আমার সব থেকে বড় শত্রুর বিনাশ চাই। ব্যাস, তারপর দেখবেন এই বই আপনার সব থেকে বড় শত্রুকে খুঁজে, মানে যে সব থেকে আপনার ক্ষতি করছে, আপনারই আড়ালে থেকে তাকে শেষ করে দেবে। এই সমস্ত বুজরুকি কতদিন চলছে? হ্যাঁ, জানি স্যার, এই বিজ্ঞানের জমানায় এইসব অবিশ্বাসী করবেন, কিন্তু বিজ্ঞানেরও তো অনেক কিছুই অজানা রয়েছে, তাই না? যেখানে বিজ্ঞান পৌঁছতে পারেনি সেইখানে বিশ্বাস পৌঁছে যায়, তাই না স্যার? কথা তো ভালোই বলো। তা আমাকে কি কিনতেই হবে এই বইটা? কত দাম? এই বইয়ের কোনো দাম নেই স্যার। এবার একটু চমকালেন ব্রজেন। ভেবেছিলেন লোকটা যে ওকে টুপি পরিয়ে বইটা গছানোর চেষ্টা করছে সেটা দামের কথা উঠলেই স্পষ্ট হয়ে যাবে, কিন্তু লোকটা দাম বললই না, উল্টে বলল, এই বই আপনি বিনা দামেও নিয়ে যেতে পারেন, অথবা আমার পেটে কিছু দানা পানি দেওয়ার জন্যে, যা আপনার খুশি।
2-5 টাকা দিয়েও যেতে পারেন। তাই নাকি? হ্যাঁ স্যার, আপনাকে বললাম না এটা বিশেষ বই। ব্রজেন বইটা হাতে নিয়ে ভালো করে দেখল। হাতে সেলাই করা একটা বই, ভেতরে কি রয়েছে জানার উপায় নেই, কারণ বইয়ের মুখ সেলোটেপ দিয়ে সাঁটা। ব্রজেন মনে মনে হিসেব করলেন, অন্তত খান 10 পাতা রয়েছে। লোকটাকে যদি 5 টাকা দেওয়া যায় তাহলে ফর্দ বা হিসেবের খাতা হিসেবে কয়েকদিন কাজে লেগে যাবে। একবার পরীক্ষা করেই দেখুন না স্যার, বাজে কথা হলে ছুঁড়ে ফেলে দেবেন। তা কি করতে হবে আমাকে? হ্যাঁ, কিছুই না, আপনি শুধু বাড়ি গিয়ে বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখবেন, আমার শত্রুর বিনাশ হোক, যে আপনার জীবনের পথের কাঁটা, উন্নতির পথের বাধা, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের, আনন্দের, শান্তির বাধা, তাকে 24 ঘন্টার মধ্যে শেষ করে দেবে স্যার। আপনি মিলিয়ে নেবেন। শুধু তাই নয়, আপনার শত্রু নিকেশ হওয়ার পরে তার নামটাও এই বইয়ের পাতায় ফুটে উঠবে, দেখতে পাবেন। বেশ, তাহলে তোমার কথা মিলিয়ে দেখা যাক, কি বলো? বলে চটি বইটা ব্যাগে ভরে লোকটাকে একটা 5 টাকার কয়েন দিলেন ব্রজেনবাবু। লোকটা কয়েনটা উল্টে পাল্টে একবার দেখল, তারপর ব্রজেনের দিকে তাকিয়ে মিচকে হাসল। বোধহয় সত্যিই কল্পনা করতে পারেনি এত কম টাকাও ব্রজেন ওকে দিতে পারে। চললাম স্যার, যেমন বললাম তেমনই করবেন, কেমন? বৈদ্যবাটি স্টেশনে নেমে গেল লোকটা। ট্রেন ছেড়ে দিল। বইটা ব্রজেনের হাতে। হকারটার কথা তার বিশ্বাস হচ্ছে না, আবার পুরোপুরি অবিশ্বাসও করা যাচ্ছে না। দোলাচলের মধ্যে বইটার মুখে সাঁটানো সেলোটেপটা ধীরে ধীরে খুললেন ব্রজেন। ট্রেন চলছে। যথারীতি বইয়ের প্রতিটি পৃষ্ঠাই সাদা বা বলা ভালো হলদেটে, তবে প্রতি পৃষ্ঠার মাথায় কালি দিয়ে কি সব কিম্ভূত ছবি আঁকা। কেমন যেন ছবিগুলো। ব্রজেন ভাবলেন ব্যাপারটা ফালতু, এতে কোনো সন্দেহ নেই। তবু নগদ 5 টাকা দিয়ে কিনেছেন যখন, একবার ট্রাই করলে ক্ষতি কি? বুক পকেট থেকে কলম বের করে বইটার প্রথম পৃষ্ঠায় কার নাম লিখবেন সেটাই ভাবলেন। একটা নামই মাথায় আসছে, শিবশঙ্কর রাহা। না, এই লোকটা ব্রজেনের কোনো ক্ষতি করেননি, বরং উপকারই করেছেন। কিন্তু তবু লোকটা ব্রজেনের সব থেকে বড় শত্রু, কারণ ওই দোকানে ব্রজেন নিজের মাল রাখলেও দোকানটা ওর নয়, আর ওই দোকান ওর চাই। একমাত্র এই লোকটা মরলেই ওর দোকানটা হাতাতে সুবিধে হবে ব্রজেনের, অন্যথায় আর কোনো উপায় নেই। মনে মনে শিবশঙ্কর রাহার মৃত্যু কামনা করে ব্রজেন ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখলেন, আমার শত্রুর বিনাশ চাই। তারপর বইটা ভাঁজ করে ব্যাগে ভরে ফেললেন। সত্যি কি কাজে দেবে? ওই হকারটার সঙ্গে কি আর কখনো দেখা হবে? 24 ঘন্টা টাইম। কাল সকালে গিয়ে যদি ব্রজেন জানতে পারে সত্যি শিবশঙ্কর রাহা পটল তুলেছে, ওহ, এমন মিরাকেল কি ঘটতে পারে? ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়লেন ব্রজেন। ট্রেন মানকুণ্ডু স্টেশন পৌঁছল। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলেন ব্রজেন। প্ল্যাটফর্মে মাইকে কি যেন অ্যানাউন্স হচ্ছে, কানে ঢুকছে না ব্রজেনের। হঠাৎই ভাবনাটা ওর ভেতরে কেমন যেন একটা ঘোর লাগিয়ে দিচ্ছে, একটা আচ্ছন্নতা। সেই ঘোর নিয়েই লাইন পার হতে গেলেন। দুই দিকের প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ চিৎকার করে উঠল, কিছুই তার কানে গেল না।
আপ লাইনের মেল ট্রেনটা ঝড়ের বেগে ব্রোজেনশিলের ওপর দিয়ে চলে গেল। শরীর, ব্যাগ ছিটকে পড়ল লাইনের দুই দিকে। জিআরপি রেল লাইনের ওপর থেকে একটি বিকৃত শরীর আর একটা ব্যাগ থেকে আবিষ্কার করেছিল কিছু হিসেবপত্রের কাগজ, খালি টিফিন কৌটো, রেলের টাইম টেবিল, খবরের কাগজ আর একটা বই, যার নাম এই বই কিনবেন না। বইটার ভিতরের প্রথম পৃষ্ঠায় শুধু লেখা ছিল ব্রোজেনশিল। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত বিনোদ ঘোষাল রচিত রোমাঞ্চকর গল্প এই বই কিনবেন না। গল্প পাঠ ও হকারের চরিত্রে কৌশিক, মানসবাবুর চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, ব্রজেনবাবু কুন্তল, প্রচ্ছদ দীপক অধিকারী, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে এবং আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর এখনো পর্যন্ত যদি আপনারা বিভা ক্যাফে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। নতুন গল্প নিয়ে ফিরছি আগামী সপ্তাহে। ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।